এনসিপির পদযাত্রা ঘিরে রণক্ষেত্র গোপালগঞ্জ, পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডবের ঘটনায় রাত ৮টা থেকে কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা। মুজিববাদীরা বাধা দিয়েছে, জবাব দেয়া হবে দ্বিগুণ গতিতে, পথসভায় বলেছেন নাহিদ। মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। ন্যাক্কারজনক হামলার নিন্দা অন্তর্বর্তী সরকার ও বিএনপির। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জেলায় জেলায় শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, ব্লকেড সরিয়ে রাস্তার একপাশে অবস্থানে আহ্বান নেতাদের। জুলাই শহীদ দিবসে আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিফলক উন্মোচন, ওয়াসিমের স্মরণে চট্টগ্রাম কক্সবাজারে কর্মসূচি। এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সন্ধ্যা নাগাদ এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশাসন কারফিউ জারি করেছে আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত। এর আগে পুলিশের সঙ্গে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, সেনাবাহিনীর সাথে যোগ দেয় বিজেপি সদস্যরাও। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক সহ অনেকে। সেনাবাহিনীর নিরাপত্তায় শেষমেশ গোপালগঞ্জ ছেড়ে যান নাহিদ ইসলাম সহ এনসিপির সিনিয়র নেতারা। সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হাসপাতাল সূত্র থেকে। সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ কর্মীদের হামলা। পুলিশ সুপার কার্যালয়ে ঢুকে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় পুলিশ। দফায় দফায় চলে সংঘর্ষ। পুলিশের দিকে ইটপাটকেল ও হাত বোমা নিক্ষেপ করে তারা। পুরো ঘটনার সঙ্গে ছিলেন যমুনার সহকর্মীরা। এ সময় হামলায় আহত হন যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না ও ভিডিও জার্নালিস্ট রেজওয়ান আহমেদ। ঘটনাস্থল থেকে সারা দিন বিস্তারিত তথ্য জানান হোম অ্যাফেয়ার্স এডিটর আব্দুল্লাহ তুহিন। সমাবেশে যেখানে হচ্ছিল সমাবেশ, অর্থাৎ পৌর প্রাঙ্গণে যে সমাবেশটা হচ্ছে, সমাবেশের চৌরঙ্গি মোড় থেকে এনসিপি নেতৃবৃন্দ সমাবেশ শেষ করে যখনই সেনা এবং পুলিশ বেষ্টিত হয়ে চলে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে গাড়িতে চৌরঙ্গি মোড়ের চারদিক থেকে অতর্কিত হামলা করা হয়েছে এবং সেই হামলাকারীদের আমরা এখনও দেখছি। সে হামলাকারীরা অতর্কিত হামলা চালানোর ফলে পুলিশ প্রতিরোধ করেছে, প্রথমে টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের উপর হামলাকারীরা হামলা করেছে। সে হামলা প্রতিরোধ করার জন্য সেনা সদস্যরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করে অনেকক্ষণ ঠেকে রেখেছিলেন, কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ করার পরই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশ স্থলে হামলা করে ছাত্রলীগ। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎই জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়। আওয়ামী লীগের এখন ওই ফেসবুকের মধ্যে বড় বড় কথা বলার কলিজা আছে, তাদের কলিজা নাই, মাঠে এসে কথা বলবে। তারা বিদেশে বসে এক একটা স্ট্যাটাস দেয়, এক একটা অর্ডার করে, আর এইখানে যারা কিশোর গ্যাং, যাদের কর্মসংস্থান নাই, যারা বেকার, যারা নেশাগ্রস্ত, হ্যাঁ, তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এসে এই ধরনের ঘটনা ঘটায়। এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপর একটা আমাদের হামলা হইতো, এই দায় কারবার। আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে, তার দেখতে পাচ্ছেন পুলিশরা এর কোনো প্রতিহত করে নাই। আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। তার কিছু পরেই গোপালগঞ্জে প্রবেশ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা, যোগ দেন সমাবেশে। নাহিদ ইসলাম বলেন, দ্বিগুণ গতিতে এ বাধার জবাব দেবে এনসিপি। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের রাস্তাটা ভেঙে দাও, করিয়ে দাও। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা
আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে, এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনার ঘোষণা আর স্লোগান দিতে থাকেন এনসিপি নেতারা। এর আগে সকালেও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত হন 4 পুলিশ সদস্য। গোপালগঞ্জ সদরের উলপুরে ঘটে এ ঘটনা। এছাড়া উলপুরেই ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। কংসুর এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে হামলাকারীরা। পরে প্রশাসন গিয়ে সড়ক থেকে সেসব সরিয়ে নেয়। সংঘর্ষের মধ্যেই বিকেল নাগাদ সেনাবাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে যান এনসিপি নেতারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানবো। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, দিনভর এক সংঘর্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন আপনি, দেখেছেন কি হয়েছে, কোথা থেকে শুরু কোথা থেকে শেষ। শুরুতে 144 ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন, এখন কারফিউ ঘোষণা করা হয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত। কেমন দেখছেন গোপালগঞ্জ শহরের পরিস্থিতি? হ্যাঁ, ঘোষণা করা হয়েছে, সেটা আমরাও শুনেছি, কিন্তু ঘোষণার কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। কারণ আমরা যে দিনভর যে চৌরঙ্গি মোড়ের আশপাশে, অর্থাৎ পৌরসভার যেখানে সমাবেশটি হয়েছিল এনসিপির, সেই সমাবেশের আশপাশ এলাকা এবং চৌরঙ্গি মোড়ে যেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই বিকেল থেকে, সেই এলাকা সহ একেবারে বিশ্ব রোড পর্যন্ত, অর্থাৎ পুলিশ লাইনের গেট পর্যন্ত এখনও হামলাকারীরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে তারা সেখানে স্লোগান দিচ্ছে, আমরা এখনও শুনতে পাচ্ছি। সেখান থেকে পুলিশের যে সদস্যরা শেষ মুহূর্তে আটকা পড়েছিলেন, আমরা খবর পেয়েছিলাম, সেই পুলিশ সদস্যদের সেনাবাহিনী যে উদ্ধার করে তাদের শেল্টারে তারা এগিয়ে গিয়ে আটকে পড়া পুলিশ সদস্যদের নিরাপদে বের করে নিয়ে আমরা যতটুকু খবর পেয়েছি তারা নিরাপদে চলে গিয়েছেন পুলিশ লাইন সহ বিভিন্ন জায়গায়। সেখানে যাওয়ার পরে আপাতত ওই রোডে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এই মুহূর্তে নেই বলে আমাদের কাছে খবর আছে। যেটা হচ্ছে যে এই সড়ক পুরোটাই এখন এখানকার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ বা অন্যান্যদের দখলে, যারা সারাদিন সেই বিকেল থেকে দিনভর পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এবং এই সংঘর্ষে আপনি দেখেছেন যে অনেকেই আহত হয়েছে, প্রচুর গোলাগুলির ঘটনা ঘটেছে, পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আর পুলিশ সদস্যরা শেষ পর্যন্ত একেবারে নিরুপায় অবস্থায় পড়ে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ওখানকার পুলিশ কর্মকর্তারা, আমরা বলবো, একটু বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যে সন্ধ্যার সময় তাদের কাছে হয়তো যেই অস্ত্র ছিল বা লেথাল ওয়েপেন ছিল, মারণাস্ত্রগুলো ছিল, সেগুলো হয়তো শেষ পর্যন্ত তারা ব্যবহার করতে বাধ্য হতেন যখন এমন পরিস্থিতি কিন্তু হয়েছিল। সন্ধ্যার আগ পর্যন্ত আমরা যেখানে আপনাদের লাইভে শোনাচ্ছিলাম যে ব্যাপক শটগান এবং টিয়ার গ্যাসের গোলাগুলি হচ্ছিল এবং প্রতিপক্ষ প্রচুর হাতবোমা নিক্ষেপ করছিল এবং বৃষ্টির মতো ইটপাটকেল ছুটছিল। এমন একটি অবস্থায় পুলিশকে এত বেশি ধৈর্য ধারণ করতে হয়তো আমি আগে কখনো দেখিনি। তারা প্রচুর ধৈর্য ধারণ করেছেন, তারা লেথাল ওয়েপেন ইউজ করেননি। তারা হয়তো শেষ মুহূর্তে যদি সেনাবাহিনী না আসতো বা তারা যদি সরে আসার সুযোগ না পেতেন, তাহলে তাদের সে লেথাল ওয়েপেন ব্যবহার যদি শুরু করা বাধ্য হতেন তারা, সেক্ষেত্রে অবস্থা আরও ভয়াবহ হতো বলে আমার কাছে মনে হয়েছে। এবং সেই পরিস্থিতি তারা যথেষ্ট বিচক্ষণতার সাথে দিয়েছেন। তবে মাঝখানে বা শেষ দিকে এসে সেনাবাহিনী সবাইকে সরিয়ে নিয়ে এসে আপাতত নিরাপদে চলে গেছেন। তবে এখনও পর্যন্ত 44 ধারা বা এই ধরনের নিষেধাজ্ঞা কোনো কিছুই শহরের ভিতরে বলবৎ আছে বলে আমাদের জানা নাই। কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, যতটুকু খবর নিচ্ছি, সেখানে সেই বিক্ষোভকারীরা বা সড়ক দখল করে সড়কে অবস্থান করছে এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তারা নিরাপদেই সরে এসছে এবং তারা নিরাপদ দূরত্বে অবস্থা পর্যবেক্ষণ করছেন। এমনকি মহাসড়কে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যান চলাচল কিছুটা শুরু হয়েছে এবং ধীরে ধীরে হয়তো বা স্বাভাবিক হয়ে উঠবে, সেই প্রত্যাশাই করছি। অনেক ধন্যবাদ সহকর্মী আব্দুল্লাহ তুহিন। আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরও জানবো গোপালগঞ্জের খবরাখবর। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থকদের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেট করেছেন দলটির নেতাকর্মীরা। বিকেল 5টার দিকে এনসিপি নেতাকর্মী সমর্থকরা শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, এটা কোনো
পলিটিক্যাল আন্দোলন নয়। এনসিপির নেতাকর্মীদের উপর এই ধরনের হামলা দেশের জনগণ মেনে নেবে না। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। এই হামলার বিচার না হলে দেশের জনগণকে নিয়ে আবারও গণ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা। শাহবাগ ছাড়াও রাজধানীর মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় নাগরিক পার্টি, যুব শক্তি সহ ছাত্র জনতা। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলতে চাই, আপনারা দিবসের পর দিবস ঘোষণা না করে আপনারা বিচার ব্যবস্থা চালু করুন। এরকম খুনিদের, এরকম ফ্যাসিস্টদের আপনারা যদি অবাধে চড়তে দেন, অবাধে তারা ঘুরতে পারে, অবাধে শোডাউন করতে পারে, অবাধে আক্রমণ করতে পারে, তারা অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। শেখ হাসিনা যে পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল, সেই পুলিশি রাষ্ট্র কায়েম করার কারণে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ কিন্তু এখন পর্যন্ত সরকারকে কোনো ধরনের সহযোগিতা করছে না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের দোসরদের নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের বিপ্লব পরিপূর্ণভাবে সাধিত হয় নাই। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। তারা গোপালগঞ্জে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানান। অবরোধের কারণে বেশ কিছু সময় বন্ধ থাকে যান চলাচল, দেখা দেয় যানজট। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় হামলা তীব্র নিন্দা জানান, দাবি জানান হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের। প্রায় আধ ঘন্টা বিক্ষোভ করেন তারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। ব্লকের কর্মসূচি পালিত হয়েছে সিলেটে। বিকেলে শহরের চৌহাট্টি এলাকায় জড়ো হয় ছাত্র জনতা। পরে মিছিল নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন তারা। প্রায় 20 মিনিট সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে গাজীপুরেও। বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, তবে পুলিশি বাধায় কিছু সময় পরই সড়ক ছেড়ে দেন তারা। টাঙ্গাইলেও হয়েছে বিক্ষোভ। বিকেলে মিছিল নিয়ে যমুনা সেতু মহাসড়কের জালফই বাইপাসে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। গোপালগঞ্জের নেতাদের উপর হামলার প্রতিবাদ জানান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা। রাজশাহীতে চলছে এনসিপির বিক্ষোভ কর্মসূচি। আরও জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, এনসিপি নেতাদের বিক্ষোভের কি অবস্থা একটু জানাবেন। ব্লকেড তারা মিছিল করছিলেন, এখনো কি সেই মিছিল অব্যাহত রয়েছে নাকি ব্লকেড কর্মসূচির দিকে যাচ্ছেন তারা? রবিন, বিক্ষোভ মিছিলটি এইমাত্র শেষ হয়েছে। রাজশাহীর অলকার মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই রাজশাহীর যে সাহেব বাজার 0 পয়েন্ট রয়েছে, সেই 0 পয়েন্টে কিন্তু এনসিপির যারা জেলা এবং মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এইমাত্র বিক্ষোভ মিছিলটি শেষ করেছেন এবং বক্তব্য দিয়েছেন। একটু তাদের কাছে জানবো তাদের কর্মসূচি সম্পর্কে। আপনাদের কি কি কর্মসূচি রয়েছে আগামীকাল থেকে এবং আগামীতে একটু বলবেন। আজকে আপনারা জানেন যে জুলাই পদযাত্রা কর্মসূচিতে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা আকস্মিক বলবো না, গতকালকে তারা ঘোষণা দিয়ে হামলা করেছে। প্রশাসন এগুলো ব্যাপারে ওয়াকিবহাল থাকার পরেও এই হামলা প্রতিহতে প্রশাসনের আমরা নির্লিপ্ত ভূমিকা দেখেছি। আমরা এই ন্যাক্কারজনক প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি এবং আওয়ামী সন্ত্রাসীদের এই দুঃসাহসের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে এই প্রশাসন যদি কোনোভাবে এদেরকে নির্মূল করতে না পারে, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে, তাহলে সারা দেশ থেকে আমরা আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে এবং এই নির্ভীত প্রশাসনের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবেন। কোনো ব্লকেড আন্দোলন কর্মসূচি আছে কিনা, কি কি কর্মসূচি আছে কালকে? আজকে বিক্ষোভ এবং ব্লকেড কর্মসূচি প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু জাতীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে বের হয়ে যাওয়ার পরে ব্লকেড কর্মসূচি জনগণের দুর্ভোগ যেন না হয় তার জন্য উইথড্র করছে। আমরা ব্লকেড কর্মসূচি রাখিনি। পরবর্তী সময়ে আমরা যে কোনো সময় বিক্ষোভের ডাক আসলে, গণ অবস্থানের ডাক আসলে, যে কোনো ধরনের আন্দোলনের ডাক আসলে আমরা সেই আন্দোলন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। রবিন শুনছিলেন এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে 6:30টার দিকে রাজশাহী মহানগর এবং জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন, নারী পুরুষ সকলে কিন্তু একত্রিত হয়ে তারা মাঠে নেমে এসেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদ জানিয়েছেন। এখানে একজন নারী নেতৃবৃন্দ রয়েছেন এনসিপির, আমরা তার কাছেও একটু জানতে চাইবো আপনাদের কর্মসূচি সম্পর্কে বলবেন এবং আপনাদের যে আজকে বিক্ষোভ মিছিলটি সে সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে।
আমাদের কর্মসূচি জাতীয়ভাবে ডাক এসেছিল, সেটা হচ্ছে যে ব্লকেট করার জন্য, যেহেতু গোপালগঞ্জে একটা জঘন্যতম আজকের হচ্ছে বিষয় হয়েছে। ধন্যবাদ আপনাকে। রবিন শুনছিলেন, এবং একটু আগেই কিন্তু রাজশাহীর যে সাহেববাজার 0 পয়েন্টে সেখানে কিন্তু এনসিপির নেতৃবৃন্দরা এসে বক্তব্য রেখেছেন এবং তাদের কর্মসূচি শেষ করেছেন, এবং তারা বলছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে এবং এই যে নরকীয় যে হামলা, এই হামলার প্রতিবাদ জানিয়ে এবং আগামীতে কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসলে তারা মাঠে নামবেন এবং তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। অনেক ধন্যবাদ সহকর্মী তারেক মাহমুদ জানাচ্ছিলেন রাজশাহী থেকে। এদিকে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা এনসিপি নেতৃবৃন্দকে নিরাপদে সরিয়ে নেন গোপালগঞ্জ থেকে। এখন খুলনায় রয়েছেন এনসিপি নেতারা। এ বিষয়ে আরও জানবো সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে, যুক্ত হচ্ছেন খুলনা থেকে। প্রবীর, একটু জানাবেন এনসিপি নেতারা ঠিক এখন কোথায় অবস্থান করছেন, কয়টা নাগাদ তারা খুলনায় এসে পৌঁছলেন, সেখানকার সবশেষ খবরাখবর একটু জানাবেন। সেইখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ থেকে সরাসরি এসে এখানে উঠেছে এবং বৃষ্টি হচ্ছিল, তার মধ্য দিয়ে এখানে তাদের গাড়ি ভর্তি এসেছে। আমরা দেখেছি যে এনসিপির যিনি সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন, তিনি ভিতরে প্রবেশ করেছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত নেতাকর্মীরা এখানে এসেছে তারা গাড়ির মধ্যেই অবস্থান করছে। আমাদেরকে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় তারা থাকবে, বিভিন্ন জায়গায় যাবে, সেই জন্য সকলে একত্রীভূত না হয়ে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে এটাও জানানো হয়েছে তারা একটি প্রেস কনফারেন্স করবে। সেই প্রেস কনফারেন্সের হয়তো বা আজকের ঘটনা কি দেখি সেইগুলো জানাতে পারে। ইতিমধ্যে একজন দাঁড়িয়েছে প্রতিনিধি, তিনি কথা বলবেন, আমরা একটু সেটা সরাসরি দেখাবো। আজকের এই ঘটনাটা নিয়ে একটু সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা একটু চেষ্টা করছি তার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আজকে সার্বিক পরিস্থিতি সেগুলো নিয়ে সকলকে ব্রিফ করা হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। এখানে কি সার্কিট হাউসে আসলে যারা কারা এসেছেন বা আরো কেউ অন্য কোথাও নেতাদের মধ্যে অন্য কোথাও গিয়েছেন কিনা? না, আমরা এখন এখানে আপাতত এসেছি, আমরা একটু আমরা একটু এখানে পজ নিয়েছি, আমরা এখানে একটু আলোচনা করে এবং পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত সবকিছু আপনাদের জানিয়ে দেবো। 9:30টায় খুলনা প্রেস ক্লাবে আমাদের প্রেস কনফারেন্সটি হবে। সেখানে দেশ গড়তে জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি এবং আমাদের আজকে সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সকলকে ব্রিফ করবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ। ততক্ষণ পর্যন্ত সকলকে একটু আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম রবিন, আমরা শুনছিলাম এনসিপির একজন নেতা, তার বক্তব্যটি তিনি স্পষ্ট করেছেন যে রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে এনসিপির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সের তারা আয়োজন করবে, সেখানে তারা বিস্তারিত বলবেন এবং তিনি সেটি বলেছেন যে এই যে জুলাই পদযাত্রা সেটি পরবর্তী কর্মসূচি কী হবে এবং আজকের ঘটনা পরবর্তী কী ধরনের কর্মসূচি থাকতে পারে সেটিও সেখানে উল্লেখ করবেন বলে তিনি ব্যাখ্যা করেছেন। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী প্রবীর বিশ্বাস। আপনার মাধ্যমেই জানছিলাম যে এনসিপি রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে। সেই সংবাদ সম্মেলনে নিশ্চয়ই উঠে আসবে গোপালগঞ্জে হামলার ঘটনা এবং পরবর্তীতে জুলাই পদযাত্রার গন্তব্য সম্পর্কে। এরই সঙ্গে সন্ধ্যার বাংলাদেশের সময় হলো একটা বিরতি, ফিরছে একটু পর সঙ্গে। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বর্বরতার জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই বলে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে। বিকেল অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে যে সহিংসতা সংঘটিত হয়েছে তা সম্পূর্ণরূপে নিন্দনীয় ও অমার্জনীয়। শান্তিপূর্ণভাবে 1 বছর আগের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালন করতে আসা তরুণ নাগরিকদের উপর এমন হামলা তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। বিবৃতিতে এনসিপি সদস্য, সাংবাদিক ও পুলিশের উপর বর্বরোচিত হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং দলটির অন্যান্য কর্মীরা জড়িতের অভিযোগ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানানো হয়। গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেও জানান
মির্জা ফখরুল। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা একটি অশনি সংকেত। পুলিশের উপস্থিতিতে কিভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এমন বর্বর হামলা চালাতে পারে এ নিয়ে প্রশাসনকে জবাব দিতে হবে, এই মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। বিকেলে 19 জুলাই জাতীয় সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও প্রচার মিছিল পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাইয়ের নায়কদের এভাবে আটকে রেখে সমাবেশে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনোভাবে মেনে নেওয়া হবে না। গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, ভারতের আধিপত্যবাদের অংশ নয়। এ সময় তিনি বলেন, 19 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী সম্মেলনে লাখো জনতা সমবেত হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করবে। সংক্ষিপ্ত বক্তব্য পর্ব শেষে মিছিলে বায়তুল মুকাররম মসজিদ মার্কেট ও পার্শ্ববর্তী এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নেতারা। দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে, মঞ্চ ভেঙে, আগুন দিয়ে কিভাবে তারা পারলো, এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপির নেতাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছে। তাদেরকে, দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে রংপুরে ছিল নানা কর্মসূচি। দিনটিকে লাল শোক বলে আখ্যা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শহীদ আবু সাঈদের হত্যা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার বাবা মা। গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী। ভোরের আলো ফোটার সাথেই তার কবর জিয়ারত করেন আবু সাঈদের বিদ্যাপীঠ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক শিক্ষার্থীরা। সাথে ছিলেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। দিনটিকে লাল শোক আখ্যা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরেন লাল রঙের পাঞ্জাবি। বলেন, সংস্কার ছাড়াই নির্বাচন নিয়ে ব্যস্ত সরকার এবং রাজনৈতিক দলগুলো। তারা আবারও পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়। যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ আবু সাঈদ, সেই নতুন বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিনির্মাণ হবে ততদিন পর্যন্ত শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা রাজপথে থেকে যাবে। আমাদের যে বিপ্লবের যে প্রত্যয়, সেই প্রত্যয় এবং স্বপ্ন বাস্তবায়নে ইন্টারিম সরকার যাতে আরো বেশি মনোযোগী হয়। তার হত্যাকারীদের বিচার, যেহেতু প্রসিকিউশন অলরেডি আমাদের ডিক্লারেশন দিয়েছে 30 জন আসামি হয়েছে, অ্যাটলিস্ট 30 জনকে যেন যথাযথভাবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। এদিকে শহীদ আবু সাঈদের বাবা মার সাথে কথা বলে যমুনা টেলিভিশন। হত্যা মামলা দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে আসে তাদের কণ্ঠে। এখনও বৈষম্য দূর করার প্রক্রিয়া শুরু না হওয়ায় শঙ্কিত মা মনোয়ারা বেগম। আমার ছেলে যে জীবনটা দিল, আমার ছেলে সেটা যেন স্বপ্নটা পড়ে আমার ছেলে পাশ মাধ্যমিক যেন সরকার দেখে। প্রকার হোক, ভিসি হোক, যাই অপরাধী তাই অপরাধী। এটা আমি চাইছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও পালিত হয় নানা কর্মসূচি। অংশ নেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। বলেন, গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সচেতন সরকার। বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে। শেখ হাসিনার আমলের মতো জেলটা ধরে ফাঁসি দিয়ে দিলাম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে পরবর্তীকালে, সেটা আমরা চেয়েছি বিচার কার্যটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সারা পৃথিবীর ভাবে কাছে গ্রহণযোগ্যভাবে যেন বিচার কার্যটা হয়। পরে যেখানে পুলিশের ছোড়া গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়, সেখানে একটি তরুণের পাশাপাশি জাদুঘর এবং শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের এই 2 উপদেষ্টা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জুলাই শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে বৃহত্তর চট্টগ্রামে। শহীদদের স্মরণে বন্দনগরীর 2টি পয়েন্টে নির্মিত হচ্ছে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। নির্মাণ কাজ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। অন্যদিকে কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায়ও দিনভর চলে বিভিন্ন কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মিত হচ্ছে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। শহীদ ফারুকের মেয়েসহ নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। এ সময় শহীদ পরিবারের পুনর্বাসন ও ভাতা চালুর পাশাপাশি আলাদা অধিদপ্তর গঠনের কথা জানান উপদেষ্টা। যে ধরনের ব্যবস্থা নিলে তাদের জীবন জীবিকা সহায়ক হবে, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষায় সবকিছুতে তারা যেন প্রতিপালন করতে পারে একটা সচ্ছল
জীবনধারার মধ্যে থাকতে পারে সেই উদ্যোগ সরকারের কাছ থেকে নেওয়া হবে। এখন চলতে অনেক কষ্ট, আমরা চাকরি খুঁজি, কই একটা চাকরি দিলেও তো আমরা চলতে পারি, কোনো রকম চাকরিও পাচ্ছি না, কই পাবার, একটা বছর হয়ে গেছে আমাদের। এর আগে 14 জুলাই পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানেও শহীদদের স্মরণে আরেকটি স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজারেও আলোচনা সভা, বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 2024 সালের 16 জুলাই চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি পেকুয়ায় গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ এবং ওয়াসিমের কবর জিয়ারত করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। জুলাই এবং আগস্টে যতজন শহীদ হয়েছে তার মধ্যে আইকনিক শহীদ হিসাবে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধর নামটি সমুচ্চর উচ্চারিত হচ্ছে। শহীদরা তো বাংলাদেশের অহংকার। এই শহীদরা বাংলাদেশ যতদিন এই বিশ্বের বুকে শ্বাস নেবে, শহীদ ওয়াসিমের নাম ততদিন জল করে চলবে বাংলাদেশে। খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বৈষম্যহীন ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন। সভায় জেলা প্রশাসক ABM ইফতেকারুল ইসলাম খন্দকার সহ সব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জুলাই শহীদ দিবস উপলক্ষে বান্দরবানেও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবন বাজি রেখে আন্দোলন করা ছাত্র জনতার ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন বক্তারা। সভায় জেলা প্রশাসক শামীমারা রিনি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। নৌকা প্রতীক নিয়ে নানা আলোচনার কারণে ওয়েবসাইট থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে তফসিলে থাকবে নৌকা প্রতীক, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ ভোটে যেমন অংশ নিতে পারত না, তেমন দলটির সংরক্ষিত নৌকা প্রতীকেও কেউ অংশ নিতে পারবে না। ওয়েবসাইট থেকে প্রতীক বাদ দেওয়ার মাধ্যমে এটার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। চলতি বছরের 10 মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার। দুদিন পর প্রজ্ঞাপন জারি হলে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করে। এরপরই ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করে দলের পাশে নিবন্ধনে স্থগিত উল্লেখ করা হয়, কিন্তু তালিকায় বহাল থাকে প্রতীক। এরই মধ্যে প্রতীকের সংখ্যা বাড়িয়ে 115টি করার প্রস্তাব করেছে ইসি। সেই তালিকায় আছে নৌকা প্রতীকও। তালিকার তফসিল সংশোধনে 10 জুলাই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেখানে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে গেজেট আকারে। তার আগে মঙ্গলবার রাতে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নৌকা প্রতীক বহাল রাখা নিয়ে একজন নাগরিক হিসেবে তোলেন প্রশ্ন। এছাড়া এনসিপি এরই মধ্যে নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে। তালিকার আইনি যাচাই এবং নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের আগেই বুধবার সকালে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়। প্রতীক নিয়ে চারদিকের নানা আলোচনার কারণে ওয়েবসাইট থেকে প্রতীক সরানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, জানান ইসি সচিব। কনফিউশন যাতে না থাকে সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে শিডিউল নৌকা থাকবে কিনা। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে। নির্বাচন কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখলেই সেটা যথাসিদ্ধ হবে বা যথার্থ হবে। প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শাপলার ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত যে শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখনো পর্যন্ত হয়নি, এবং যদি কমিশন মনে করে শাপলাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করে সেটা কমিশনের সিদ্ধান্ত। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টে গণহত্যার মাস্টার মাইন্ডদের বিচার শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, যে গতিতে বিচার কাজ চলছে তা অব্যাহত থাকলে বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন হবে। আজ আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। আর লক্ষ্মীপুরে 5 হত্যা মামলায় 3 আসামিকে 28 জুলাই হাজির করতে বলা হয়েছে। মাননীয় আদালত, বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে 2টি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 4 আগস্ট। আর 11ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির মামলার। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ হত্যা এবং আশুলিয়ায় খুনের পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে। যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরার মামলার তদন্ত চলছে জোরে সোরে। বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বরের মধ্যে শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডদের বিচার।
আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে এবং যেগুলো সমাপ্ত হবে না সেগুলো বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মাসে আরও অনেকগুলো তদন্ত রিপোর্ট দাখিল হবে এবং তদন্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে সেগুলোরও বিচার প্রক্রিয়া শুরু হবে এবং যেহেতু কন্টিনিউয়াসলি বিচার চলবে খুব দ্রুত গতিতে এসব বিচারের চূড়ান্ত পরিণতি লাভ করতে থাকবে। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় গ্রেপ্তার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ঢাকা 19 আসনের সাবেক এমপি পলাতক সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। 28শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সহ 3 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 28 জুলাই। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 35 জনের পর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আরও 2 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া। এই তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সেখানে একই অভিযোগে আরও বাংলাদেশি আটক হতে পারে এমন ইঙ্গিত তাকে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের তিনি জানান, মালয়েশিয়া সফরে জঙ্গি অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়ে কথা হয়েছে। এই কাজে দেশটির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ আলোচনা চলমান থাকায় এই নিয়ে কিছু বলতে রাজি হননি। তবে ওয়াশিংটনের সাথে নন ডিসক্লোজার কোনো চুক্তির বিষয়ে জানেন না বলে দাবি করেন তিনি। তবে দুদেশ চাইলে তা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এরপরেও কিন্তু আরো 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে একই ধরনের অভিযোগ এবং আরো কিছু অ্যারেস্ট হবে এই ইন্ডিকেশন আমাদেরকে দেওয়া হয়েছে, কারণ তারা সারা দেশেই দেখছে যে আসলে কেউ এই ধরনের কর্মে লিপ্ত আছে কিনা। তো আমাদের মিশনকে তারা কোঅপারেট করছে। মিশনকে যেটা আপনাকে কনসুলার অ্যাক্সেস যেটা বলা হয় সেটা কিন্তু তারা দিয়েছে। আমাদের মিশনের পক্ষ থেকে তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। এখন পর্যন্ত তাদের জন্য কোনো আইনি সহায়তার ব্যবস্থা করা হয়নি, এটাও বিবেচনাধীন আছে। হামলা, আগুন, ভাঙচুর এবং সংঘর্ষময় উত্তপ্ত একদিন দেখল গোপালগঞ্জ। গোটা দেশেই আসলে তার প্রভাব পড়েছে। ফলশ্রুতিতে ব্লকেট কর্মসূচি, যদিও সেটি পরবর্তীতে সংক্ষিপ্ত করে আনা হয় এনসিপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনায়। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে নেতৃবৃন্দ গিয়েছিলেন, কিন্তু তারা যাওয়ার আগে থেকেই প্রথমে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে, ইউএনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পদযাত্রা যখন গোপালগঞ্জ শহরে প্রবেশ করে এবং একটি পথসভায় অংশ নেয়, পথসভা শেষ করে নেতৃবৃন্দ চলে যাওয়ার সময়ই এনসিপি নেতাদের বহরে হামলার ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধেই সেই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এবং সেই হামলাকারীদের প্রতিহতে পুলিশ সেনাবাহিনী যৌথ প্রচেষ্টায় যখন এগিয়ে আসে তখন পুরো পরিস্থিতি আসলে সংঘর্ষের রূপ নেয় এবং রণক্ষেত্রে পরিণত হয়ে যায় গোপালগঞ্জ, যার ফলশ্রুতিতে বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে এবং অবরুদ্ধ অবস্থায় এনসিপি নেতৃত্বকে সেনাবাহিনীর সদস্যরা নিরাপদে সরিয়ে নেয় এবং এই মুহূর্তে তারা খুলনায় অবস্থান করছেন। রাত 9:30 আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে এনসিপি নেতৃবৃন্দ। আজকের গোপালগঞ্জে যে হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মিলবে তখনই। এবং জুলাই পদযাত্রা, যেটি জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করেছিল এনসিপি গোটা দেশ জুড়ে, সেই পদযাত্রা নিয়েও এনসিপির পরবর্তী অবস্থান জানা যাবে। ইতিমধ্যেই গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে আজ রাত 8টা থেকে আগামীকাল সন্ধে 6টা অবধি। এবং গোপালগঞ্জে যখন হামলার ঘটনা ঘটে, শুরুতে পুলিশের দিকে পাটকেল নিক্ষেপ কিংবা হাতবোমা নিক্ষেপ অর্থাৎ ককটেল বিস্ফোরণ এবং এনসিপি সমাবেশস্থলে ভাঙচুরের ঘটনা, সেসবের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে এনসিপির নেতৃবৃন্দ এবং পুলিশ সেনাবাহিনীর সঙ্গে হামলাকারী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে যখন সংঘর্ষের চূড়ান্ত রূপ নেয় এবং হামলার ঘটনা ঘটে, এর ফলশ্রুতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপি কর্মসূচিও ঘোষণা করে। ইতিমধ্যেই যেটুকু জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই সেই গোপালগঞ্জের ঘটনার পরিপ্রেক্ষিতে
কারফিউ জারি করা হয়েছে গোপালগঞ্জে, যেই কারফিউ আজ রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা অবধি চলবে। সহকর্মী আবদুল্লাহ তুহিন গোপালগঞ্জে থেকে আজ দিনভর সেই সংঘর্ষের খবর, রণক্ষেত্রে পরিণত হওয়া গোপালগঞ্জের খবর জানাচ্ছিলেন। আবারও যেতে চাই আবদুল্লাহ তুহিনের কাছে। তুহিন, একটু জানাবেন, কিছুক্ষণের মধ্যেই আসলে কারফিউ শুরু হতে যাচ্ছে, কেমন দেখছেন গোপালগঞ্জের পরিস্থিতি? এখনো পুরো শহর থমথমে অবস্থায় আছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যার যার অবস্থানে আছেন এবং সেনাবাহিনীও যার যার অবস্থানে থেকে টহল এবং পর্যবেক্ষণ করছেন। কিন্তু যে চৌরঙ্গি মোড়কে ঘিরে, চৌরঙ্গির মোড়ের আশপাশে, পৌরসভার আশপাশে যেই রণক্ষেত্র পরিণত হয়েছিল, সেখানে সংঘর্ষ নেই। কিন্তু যারা এনসিপির সমাবেশে হামলা করেছিল, পুলিশের উপর হামলা, সংঘর্ষ যারা জড়িয়ে ছিল, সেই বিক্ষুব্ধ জনতা বা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনও রাস্তায় অবস্থান করছেন। অর্থাৎ গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ যে ঢাকা রোড বলা হয়, সেই ঢাকা রোডের পুলিশ লাইনের মোড় থেকে শুরু করে চৌরঙ্গি মোড় পার হয়ে উপজেলা বা সেখানে পৌরসভা যে অফিসটা আছে, এই পুরো সড়ক জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আওয়ামী লীগের সমর্থকরা তারা রাস্তায় অবস্থান করে তারা নানা রকম বিক্ষোভ টিক্ষোভ করছেন, আমরা সেগুলো দূর থেকে শুনতে পাচ্ছি। এমনকি ঢাকা মহাসড়কে অর্থাৎ গোপালগঞ্জ থেকে ঢাকাগামী কিছু বাস চলাচল শুরু হয়েছিল, সেই বাসগুলোও কয়েকটি বাস পুলিশ লাইনের সামনে ভাঙচুরের শিকার হয়েছে আমরা দেখেছি, এবং সেই বাসগুলো ভাঙচুরের পর যানবাহনের চলাচল একেবারে কমে গিয়েছে বললেই চলে। এবং যেই সব যানবাহন চলছে সেগুলোতে তল্লাশি করছে বিক্ষোভকারীরা। তারা সেখানে এনসিপি সমর্থক বা অন্য কাউকে পাওয়া যায় কিনা সেটাও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। তো সব কিছু মিলিয়ে কারফিউ কখন থেকে বলবৎ হবে সেই টাইম অনুযায়ী এখনও পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখছি না। আমরা সড়কে এখনও তাদের অবস্থান দেখছি এবং তারা পুরো সড়ক জুড়ে বিভিন্ন জায়গায় বাঁশ, লাঠি, সোটা, ইট, পাটকেল ফেলে পুরো রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে। যেটা শেষ বিকেলে পুলিশের বেশ কিছু সদস্য আটকা পড়েছিলেন সংঘর্ষের মাঝখানে, সেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে পুলিশ লাইনে হেফাজতে পাঠিয়েছে, তারা নিরাপদে আছে এবং অন্যান্য পুলিশরা অন্যদিকে নিরাপদে চলে গিয়েছে সেনা তত্ত্বাবধানে। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আবদুল্লাহ তুহিন। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।